ডাক্তার আশাকে নিয়ে সাজু তার অসুস্থ ভাই রুমে প্রবেশ করলো। আশা বিছানার পাশে চেয়ারে বসে সাজুর ভাই মমিনের হাত ধরে চেক করলো। তারপর পকেট থেকে একটা ঔষধ বের করে সাজুকে দিয়ে বলল, এটা ওনাকে খাইয়ে দেবেন সাজু সাহেব, আর কোনো টেনশন নেই। ঔষধ খাওয়ানোর একটু পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সাজু সাহেব, আমি আপনাদের বাসায় যতবার আসি আপনাদের দেখি ততবারই অবাক হই। জানতে ইচ্ছে করে আপনার স্ত্রী কোথায়, আপনার ভাইয়ের স্ত্রী কোথায়? ম্যাডাম, আমাদের দুই ভাইয়ের সংসার আছে কিন্তু স্ত্রী নেই। কিন্তু কেন? কিছু মনে না করলে জানতে পারি? আমাদের সাজানো এক সুখের সংসার ছিল, কিন্তু হঠাৎ ঝড়ে সব তছনছ হয়ে গেছে। আমি আপনাদের পারিবারিক ডাক্তার, আমাকে একটু খুলে বলুন কিভাবে কি হয়েছে। শুনবেন তাহলে? শুনুন। আমার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করলাম বড় ভাবি শান্তা আমার স্ত্রী নীলাকে চোখের বিষ মনে করছে। সবেমাত্র সপ্তাহখানেক হলো বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী এখন লতার মতো জড়িয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার সাথে নীলার পাশাপাশি সোফায় বসে হাসাহাসি করলেও শান্তার মন অশান্ত হয়ে উঠত। আমি অফিসে যাবার সময় বেডরুমের ভেতর নীলাকে জড়িয়ে ধরে আদর করতাম, একটু দুষ্টামি করতাম, কিন্তু শান্তা বেডরুমের পর্দা ফাঁক করে দেখতো আর লুচির মতো ফুলতো। এমন রূপ ধারণ করতো কেউ দেখলে মনে করবে শান্তা সতীনকে সাজু জড়িয়ে ধরেছে। আবার অফিস থেকে বাসায় আসবার সময় নীলার প্রিয় কাপ আইসক্রিম হাতে করে নিয়ে আসতাম। ড্রয়িং রুমে বসে আমি নিজ হাতে নীলাকে খাইয়ে দিতাম, নীলাও আমাকে খাইয়ে দিত। হাসি ঠাট্টায় ভালোবাসায় বিভোর ছিলাম দুজন। কিন্তু দূরে দাঁড়িয়ে শান্তা এসব দেখতো আর বলতো, যত সব ন্যাকামি। একদিন রান্নাঘরে শান্তা রান্না করছে, নীলা রান্নাঘরে ঢুকে শান্তার পাশে দাঁড়িয়ে বলল, ভাবি কি রান্না করছেন? চোখ মুখ গুছিয়ে বলল, খাবার সময় তো দেখতে পাবে, এখন জেনে কি করবে? এখন রুমে যাও, আরো কিছু সময় মাখামাখি করো। ভাবির কথায় নীলা কিছুটা কষ্ট পেল। নীলা বলল, ভাবি আমি আপনার সাথে কিছু কাজ করে দেই? লাগবে না, তোমার চরকায় তুমি তেল দাও। ছি 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 ছি, আমাদেরও তো বিয়ে হয়েছে, সংসার তো আমরাও করেছি, এত মাখামাখি করিনি বাপু। নীলা মাথা নিচু করে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। ভাবি নীলাকে শুনিয়ে শুনিয়ে বলল, এত পীড়িত কিন্তু ভালো না, শেষে যেন কাঁদতে না হয়। নীলা কোনো জবাব না দিয়ে বেডরুমে চলে আসলো। আমার বড় ভাই মমিন 2 বছর পর পর দুবাই থেকে দেশে বেড়াতে আসে, এবারও আসলো। ড্রয়িং রুমে বসে ভাবির সাথে কথা বলছিল। নীলা ড্রয়িং রুমে প্রবেশ করে ভাইয়াকে সালাম করলো। ভাইয়া দাঁড়িয়ে পকেট থেকে একটা চেইন বের করে নীলাকে পরিয়ে দিল। ভাবির মুখ জুড়ে কালো মেঘের ছায়া ভর করলো। ভাইয়া নীলার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেছিল, তুমি অনেক সুন্দর, আমার ভাইটার ভাগ্য ভালো, তোমার মতো সুন্দরী লক্ষ্মী একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। দোয়া করি তোমরা সুখী হও। তারপর বিদেশ থেকে নিয়ে আসা একটা ব্যাগ থেকে দামি একটা শাড়ি বের করে নীলার হাতে দিয়ে বলল, এই শাড়িটা তোমার জন্য এনেছি। ভাবি রাগে ফোঁস করতে করতে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। এতদিন পর ভাইয়া বিদেশ থেকে আসলেও ভাইয়ার প্রতি ভাবির আদর্শ আর ভালোবাসা বিন্দু মাত্র প্রকাশ না করে উল্টো গালমন্দ আর ঝগড়াঝাটির উপর থাকতো। বিষয়টা হলো শাড়ি আর চেইন। নীলার জন্য ভাইয়া কেন শাড়ি আর চেইন নিয়ে আসলো, কেন মাথায় হাত রেখে হাত বুলালো, একটার পর একটা কথায় ভাইয়াকে জর্জরিত করে ফেলতো। ভাইয়া যতই ভাবিকে বোঝাবার চেষ্টা করত, কিন্তু ভাবি বুঝতো না। উল্টো আমার সরল সোজা ভাইয়াকে চরম অপমান করত। ভাইয়া নীরবে সহ্য করত। একদিন সকালবেলা বেডরুমের বিছানায় বসে ভাইয়া বই পড়ছিল। নীলা ভাইয়ার জন্য এক কাপ চা নিয়ে আসলো। চায়ের কাপটা ভাইয়াকে বাড়িয়ে দিল। ভাইয়া হাসি মুখে কাপটা হাতে নিয়ে নীলাকে বলল, বসো বৌমা, আমার পাশে বসো। আসলে ভাইয়া এতটাই ভালো মানুষ, সরল সোজা যে গত রাতে ভাবির এত বকাবকি ভুলে গিয়েছিল। নীলাকে নিজের ছোট বোন মনে করে কথাগুলো বলছিল, কিন্তু ভাবি রুমের ভেতরে ঢুকে ভাইয়ার নীলার কথোপকথন দেখে সহ্য করতে পারলো না। ছুটে এসে ভাইয়ার হাত থেকে চায়ের কাপটা চিলের মতো ছো মেরে নিয়ে নিল। তারপর চিৎকার করে বলল, গত রাতে এত চা খাওয়ালাম, তারপরও কি চায়ের তৃষ্ণা মেটেনি? এখন আবার ছোট ভাইয়ের বউয়ের হাতে চা খেতে হবে কেন? আর নীলা 2 দিন হলো এই বাড়িতে বউ হয়ে আসতে পারোনি, তার আগেই সংসারের দায়িত্ব হাতে তুলে নিয়েছো। ওকে চা দিতে বলেছে কে? নীলা কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, ভাবি আমি আপনার দেবরকে চা দিয়েছিলাম, তাই ভাইয়াকেও চা দিলাম, কিন্তু বুঝতে পারিনি আপনি রাগ করবেন বলে এই রুম থেকে বের হয়ে আসলো। কিন্তু আমার ভাইয়ের আর রক্ষা হলো না। একটার পর একটা শব্দময় জর্জরিত করছিল ভাইয়াকে। আমি রুমের মধ্যে বিছানায় শোয়া ছিলাম। নীলা রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে আমার পাশে চুপ করে বসে রইল। আমি আস্তে শোয়া থেকে উঠে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে? চুপ করে বসে থাকলে কেন? নীলা কোনো কথা বলছে না। আমার দিকে ফিরিয়ে দেখলাম নীলা কান্না করছে। আমি বললাম, কি হয়েছে নীলা, কান্না করছো কেন? নীলা বলল, কিছুই হয়নি, এমনি। প্রথমে বলতে না চাইলো আমার জোরাজড়িত নীলা বলল, তোর কুকীর্তির কথা। আমি চোখের পানি মুছে দিয়ে বুকে টেনে নিয়ে বললাম, এই মানুষটা এমনই, তার সাথে যত কম মিশতে পারো ততই ভালো। নীলা বলল, এক বাসায় থাকি, কম মিশবো কিভাবে? আমি বললাম, কোনো কাজ আগ বাড়িয়ে করবে না, যত কম কথা বলে ঘরের কাজ শেষ করা যায় সেভাবেই করবে। নীলা বলল, আচ্ছা চেষ্টা করব। সেদিনের পর থেকে নীলা ভাবির সাথে যত কম কথা বলা যায় সেই চেষ্টাই করেছে। ভাবিও সেদিনের পর
পর থেকে রান্নাঘরে যাওয়া কমিয়ে দিল, কোনো কাজে হাত দিত না, সব কাজ নীলাকে দিয়ে করিয়ে নিত। নীলাও চুপচাপ নীরবে সব কাজ হাসি মুখে করত। তারপরও ভাবি তার পুরনো স্বভাব বদল করতে পারল না। খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন উসিলা বের করে নীলাকে অপমান অপদস্থ করত। সেদিন ভাইয়া শরীরে প্রচন্ড জ্বর ছিল। ভাবি কি কাজে যেন বাহিরে গিয়েছিল। ভাইয়া পানির পিপাসায় পানি পানি বলে চিৎকার করছিল। নীলা বাহির থেকে শুনে অস্থির হয়ে গেল। কি করবে? রুমের ভেতর যাবে না যাবে না, এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। ভাইয়ার আকুতি ভরা ডাক শুনে নীলার থাকতে পারলো না। এক গ্লাস পানি নিয়ে ভেতরে গেল। চাদর মুড়ো দেওয়া অবস্থা ভাইয়াকে অসুস্থ দেখে নীলার মনটা কেঁদে উঠল। ভাইয়া পানির গ্লাসটা নীলার হাত থেকে টেনে নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। বিছানার পাশে বসে ভাইয়ার মাথায় হাত রাখতেই নীলা চমকে উঠল। প্রচন্ড জ্বর বুঝতে পেরে দৌড়ে বাহিরে এসে জলপট্টি নিয়ে আবারও ভাইয়ার কাছে ছুটে গেল। ভাইয়াকে জলপট্টি দিচ্ছে। এমন সময় ভাবি বাহির থেকে এসে রুমের সামনে এসে পর্দা ফাঁক করে ভেতরে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়ার মাথায় নীলা হাত বুলিয়ে দিচ্ছে। এমন দৃশ্য দেখে ভাবি রাগে ফোঁস করছে। ভাবির মনে কুবুদ্ধি খেলা করলো। রুমের বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। নীলা দরজা বন্ধ করার আওয়াজ শুনে চমকে উঠল। বিছানা থেকে উঠে দরজার কাছে এসে দেখলো দরজা বন্ধ। কি করবে বুঝতে পারলো না। এমন সময় পাশের ফ্ল্যাটের দুজন লোক ডেকে এনে দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। ভাবি কান্নার অভিনয় করে সবাইকে বুঝাতে চাইলো ভাইয়া নীলার মধ্যে অবৈধ সম্পর্ক আছে, তাই তারা এক রুমে অবৈধ মেলামেশা করছে। ভাইয়া এমন কথা শুনে মেনে নিতে পারলো না, স্ট্রোক করলো। নীলা দৌড়ে রুম থেকে বের হয়ে নিজের বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। লজ্জায় ঘৃণায় মান সম্মানের ভয়ে বিষ পান করে সেদিন নীলা আত্মহত্যা করেছিল। মৃত্যুর আগ মুহূর্তে আমাকে নীলা ফোন করে সব কথা বলে। আমার পিতার মতো বড় ভাই স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। নীলার অপমৃত্যু দেখে ভয়ে ভাবি কোথায় পালিয়ে গেছে জানি না। আশা বলল আপনি চাইলে তো আবারও বিয়ে করতে পারতেন। সাজু মুচকি হেসে বলল আর একটা নীলা আমি কোনোদিনও পাবো না। ডাক্তার আশা সব কথা শুনে সাজুর কাঁধের উপরে হাত রেখে বলল আমি জানি নীলা হতে পারবো না, শুধু আপনার আর আপনার ভাইয়ের মতো ভালো মানুষের সেবক হতে চায়। সাজুর ভাইয়ের চোখে পানি, ইশারায় বোঝাতে চাইলো ভাই তুই আশাকে ফিরিয়ে দিস না। প্রিয় দর্শক, একটা মানুষের মন মানসিকতার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। ভালো মন মানসিকতায় ভালো সুখের একটা নীড় গড়তে পারে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।